হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এসসি 90 পেজের ফিজিক্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু যুক্ত করে একটি বড় জলবিন্দু তৈরি করা হলো বা উৎপন্ন করলো। প্রতিটি ক্ষুদ্র জলবিন্দু আর বড় জলবিন্দুর আধানের যে তলমাত্রিক ঘনত্ব তার অনুপাত কি হবে? তাহলে আমরা ছোট যে জলবিন্দুগুলো আছে তাদের ব্যাসার্ধকে ধরে নেব ছোট হাতের আর, এবং বড় জলবিন্দু যেটা আছে তার ব্যাসার্ধকে ধরে নেব বড় হাতের আর। তাহলে ছোট জলবিন্দু কতগুলো আছে না 64টা। তাহলে তাদের প্রত্যেকের যে আয়তনটা হবে, তাহলে 64 ইন্টু 4/3 π r কিউব। এটা কার সাথে সমান হবে? না ওই যে বড় জলবিন্দু যেটা আছে তার আয়তনের সাথে সমান হবে। তাহলে এটা সমান বললাম 4/3 π r কিউব। তাহলে এখন যদি বোথ সাইড তুলনা করা হয়, তাহলে দেখতে পাচ্ছ যে 4/3 π ক্যান্সেল। 64 কার কিউব? না 64 হচ্ছে 4-এর কিউব। তাহলে এটা সমান আমরা একবারে লিখতে পারি 4r/কিউব সমান r কিউব। দিলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে বড় হাতের আর সমান 4r। তাহলে এই মানটা আমাদের এখন একটু মনে রাখতে হবে। নেক্সট বলেছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্বকে আমরা প্রকাশ করি সিগমা দিয়ে। সিগমা সমান কি লেখা হয় থাকে? আধান বাই ক্ষেত্রফল, এটা ফর্মুলাটা। তাহলে দেখো প্রথমে বলতে পারি, আমরা কি জানি যে কিউ সমান হয়ে থাকে এন ই, বা এন সংখ্যক ছোট আধানের সমষ্টি বলতে পারি। তাহলে মোট আধান সমান কি হয়ে থাকে? এন সংখ্যক। কিউ সমান এনই যেটা লিখি সেটা ইলেকট্রনের ক্ষেত্রে। এখানে যেহেতু আমাদের ছোট আধান আছে, ছোট আধানগুলো আমি বলছি কিউ সংখ্যক আছে। তাহলে এখানে কটা ছোট আধান আছে? না 64টা ধরে নিচ্ছি। তাহলে 64টা জলবিন্দু এই বড় জলবিন্দু সমান। তাহলে এখান থেকে প্রথম আধানের ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব কত হবে? তাহলে প্রথমেরটার ক্ষেত্রে যদি বের করি, তাহলে প্রথমের যে আধানটা ক্ষুদ্র জলবিন্দু, ক্ষুদ্র জলবিন্দু, তাহলে ক্ষুদ্র জলবিন্দুর ক্ষেত্রে ক্ষেত্রফলটা যদি বলি কত হয়? 4πr² বলতে পারি। এবং ক্ষুদ্র জলবিন্দুর যে আধান সেগুলো কত করে? কিউ করে। তাহলে সিগমা সমান কি লেখা যাবে? তাহলে ছোট জলবিন্দুর যে তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ। তাহলে কিউ কত? এই যে কিউ বাই এ কত? 4πr²। তাহলে এটা হয়ে গেল ছোট জলবিন্দু। এবার বড় জলবিন্দু, বড় জলবিন্দু ওর ক্ষেত্রফল কত হবে? না সেটা বলতে পারি যে এ টু সমান কত লেখা হতে পারে? না 4π বড় হাতের r²। 4π, এবার বড় হাতের আর মানে কত হয়? 4r। তাহলে 4r²। তাহলে এটা হয়ে যাচ্ছে 4×4 = 16, 16×4 = 64। তাহলে 64 πr²। তাহলে এটা পেলাম বড় জলবিন্দুর ক্ষেত্রে। এর আধান কি হবে? না এর আধান কিউ 64টা ছোট আধানের সমান। তাহলে এর যে সিগমাটা হবে তলমাত্রিক ঘনত্ব সিগমা ড্যাশ সমান কি হয়? মোট আধান মানে 64 কিউ বাই ক্ষেত্রফল, আধান বাই ক্ষেত্রফল। তাহলে কত লিখবো? 64 πr²। এটা লেখা হবে। তাহলে 64 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো কত? না কিউ বাই πr²। তাহলে প্রশ্নে বলেছে যে ক্ষুদ্র জলবিন্দু আর বড় জলবিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত। তাহলে ক্ষুদ্র জলবিন্দু কত ছিল? ক্ষুদ্র জলবিন্দু ছিল সিগমা। তাহলে অনুপাত করতে হবে সিগমা/সিগমা ড্যাশ। এদের অনুপাত করলে দেখো সিগমা হচ্ছে কিউ বাই 4πr², আর সিগমা ড্যাশ হচ্ছে কিউ বাই 4r²। সরি, এটা কিউ বাই πr², 4 বলছি, পাই r²।
তাহলে দেখতে পাচ্ছ বোথ সাইড পাই আর স্কোয়ার ক্যান্সেল, এখানে কিউ কিউ ক্যান্সেল। তাহলে এদিকে পড়ে আছে 1 এর 4 আর এদিকে পড়ে আছে 1। তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা, 1:4। তাহলে অপশন সি হবে এটা সঠিক উত্তর। চলে আসো 2-এরটা। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এটা, এত সাইন এত এক্স প্লাস এত টি সংশ্লিষ্ট তড়িৎ ক্ষেত্রের সমীকরণ চেয়েছে। তাহলে এখানে যদি চুম্বক ক্ষেত্রের সাথে তড়িৎ ক্ষেত্রের মানে সম্পর্ক বের করতে হয়, তাহলে এদের দুজনের মধ্যে একটা রিলেশন হয়। সেই রিলেশনটা হচ্ছে না, তড়িৎ ক্ষেত্র ই নট সমান লেখা হয় তাকে শূন্যস্থানে আলোর বেগ ইন্টু চুম্বক ক্ষেত্র। এটা হচ্ছে প্রয়োজনীয় ফর্মুলা এই অঙ্কটার জন্য। তাহলে এখানে দেওয়া আছে বিওয়াই সমান দেখতে পাচ্ছ 2 × 10⁻⁻, এটার সাথে যদি তুলনা করা হয় তাহলে বি নটের ভ্যালু কত আছে এখানে, না বি নটের ভ্যালু আছে 2 × 10⁻⁻7 টেসলা। নেক্সট হচ্ছে আমাদের কি দরকার, এখানে যেহেতু চুম্বক ক্ষেত্রের বিস্তারটা এক্স অক্ষ বরাবর গতিশীল, দেখতে পাচ্ছ এক্স অক্ষ বরাবর গতিশীল, এবং চুম্বক ক্ষেত্র কি, চুম্বক ক্ষেত্রটা আমাদের ওয়াই অক্ষ বরাবর, চুম্বক ক্ষেত্রটা ওয়াই অক্ষ বরাবর গতিশীল। তাহলে তড়িৎ ক্ষেত্রটা কোন অক্ষ বরাবর হবে, না জেড অক্ষ বরাবর। তাহলে চুম্বক ক্ষেত্রের যে বিস্তার সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর চুম্বক ক্ষেত্রের যেটা আছে সেটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এদের মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটা হবে সেটা হবে আমাদের জেড অক্ষ বরাবর। তাহলে তড়িৎ ক্ষেত্রের বিস্তার এখান থেকে লিখতে পারি এই ফর্মুলাটাকে ইউজ করে, ই নট সমান হবে সি ইন্টু বি নট। তাহলে সি কত হয়, 3 × 10⁸ ইন্টু বি নটের ভ্যালু পেয়েছি 2 × 10⁻⁻7। তাহলে এদিকে গুণ করলে আসছে 6 ইন্টু 7 থেকে 8 বাদ গেলে একটা 10 পড়ে থাকে, মানে 60। তাহলে 60 নিউটন পার কুলম, এটাই হয় তড়িৎ ক্ষেত্রের একক। এবার তড়িৎ ক্ষেত্রের ইকুয়েশন কি হয়, তাহলে কি হলো, বিস্তারটা যেহেতু এক্স অক্ষ বরাবর আছে এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রটা হবে জেড অক্ষ বরাবর। তাহলে ই জেড সমান কি লিখবো, ই জেড সমান লেখা হবে ই নট সাইন, যা আছে এটা দেখে দেখে লিখতে হবে, ই নট সাইন 0.5 ইন্টু 10³ প্লাস 1.5 ইন্টু 10⁻11 টি, এটা দেওয়া আছে। তাহলে এখানে জাস্ট ই নটের ভ্যালুটা যদি বসাই, তাহলে ই নটের ভ্যালু কত পেয়েছি 60। তাহলে 60 নিউটন পার কুলম সাইন, বাকি যা আছে তুলে দিতে হবে এখানটায়। তাহলে এখানে কোন অপশনটা হবে দেখো, তাহলে এখানে অপশন হবে, তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে জেড অক্ষ বরাবর। তাহলে এখানে আমরা অপশন বি 60 নিউটন পার কুলম সাইন 0.5 এত এক্স যা ছিল তাই প্লাস 1.5 ইন্টু 10⁻11, তাহলে অপশন বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে আর রোধের একটা পরিবাহীকে এন সংখ্যক সমজাতীয় কোষের সাথে যোগ করা হলো। কোষগুলির শ্রেণী সমান্তরাল যেভাবে যোগ করা হোক না কেন, উভয় ক্ষেত্রে বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে আগে 3-এরটা, ধরো এন সংখ্যক কোষ আছে, শ্রেণী সমবায় কানেক্ট করা হবে। তাহলে শ্রেণী সমবায় যদি কানেক্ট করি এন সংখ্যক কোষকে, তাহলে মোট তড়িৎ চালক বল কত হবে, মোট তড়িৎ চালক বল সিরিজের ক্ষেত্রে কত আসছে, না এন সংখ্যক কোষ আছে, তাহলে এন সংখ্যক কোষের জন্য এন, এটা গেল। মোট অভ্যন্তরীণ রোধ আর টোটাল, তাহলে মোট অভ্যন্তরীণ রোধ সিরিজে কত হচ্ছে, আচ্ছা এখানটা আমরা এক কাজ করি আর সিরিজ লিখে দিতে পারি, সিরিজের ক্ষেত্রে মোট অভ্যন্তরীণ রোধ, তাহলে আর এস সমান কত হবে, না এন সংখ্যক ওই যে ছোট হাতের অভ্যন্তরীণ রোধ যেগুলো আছে ছোট হাতের হাত, তাহলে এইখানে বর্তনীর মোট রোধ কত হয়ে যাবে, না বহিঃবর্তনীর রোধ দেখো দুটি এখানে বলেছে আর রোধের একটা পরিবাহীকে এন সংখ্যক সমজাতীয় কোষের সাথে যোগ করা হয়েছে এবং প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ ছিল,
তাহলে তাদের মোট অভ্যন্তরীণ রোধ n সংখ্যক কোষের কত nr এবং তড়িৎ চালক বল পেয়ে গেছি। তাহলে এখানে মোট রোধ যেটা হবে আর টোটাল এক হচ্ছে বহিঃবর্তনীর রোধ প্লাস যতগুলো অভ্যন্তরীণ রোধ আছে তাদের সমষ্টি, এটা গেল। তাহলে তড়িৎ প্রবাহ কত হবে এখানে, আই সিরিজ কত হবে, মোট তড়িৎ চালক বল বাই আই সমান কি হয় ভি বাই আর। তাহলে মোট তড়িৎ চালক বল কত হবে, এখানে ভি এর জায়গায় তড়িৎ চালক বল, আর মোট রোধ কত আর প্লাস এন আর। তাহলে এটা পেয়ে গেলাম আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ। কারণ বলেছে উভয় ক্ষেত্রেই যেমন করে যোগ করা হোক তড়িৎ প্রবাহ সমান হবে, তাহলে তড়িৎ প্রবাহটা দুটো কেসে বের করে নিতে হবে। নেক্সট হচ্ছে সমান্তরাল সমবায়। চলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে, মোট একই রকম ভাবে মোট তড়িৎ চালক বল ইপি। আমরা কি জানি না সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ভোল্টেজটা সমান হয়ে থাকে, মানে সব জায়গায় সমান হয়ে থাকে, তাহলে ই হবে। নেক্সট হচ্ছে প্রতিটা কোষে সমান হবে, প্রতিটা কোষের তড়িৎ চালক বল সেম সেম থাকবে সমান্তরাল। নেক্সট হচ্ছে আর প্যারালাল কত হবে, আর প্যারালাল কত আসবে, তাহলে সবগুলোই বলো 1/r আমরা জানি যে n/r হয়ে থাকে, আর যদি তুল্য রোধ বলি r/n হয়ে থাকে। তাহলে এখান থেকে আর প্যারালাল করলে ফর্মুলা জানি যে n সংখ্যক একই মানের রোধ যোগ থাকলে r/n হয় তুল্য রোধ, তাহলে এটা হয়ে গেল r/n। তাহলে সিরিজে হয় rn আর প্যারালালে হয় r/n। তাহলে বর্তনীর যে মোট রোধ আর টোটাল কত হবে, আর টোটাল এক হচ্ছে বহিঃবর্তনীর রোধ আছে তার সাথে এই যে অভ্যন্তরীণ রোধ প্যারালাল কানেকশন এটা। তাহলে এখন তড়িৎ প্রবাহ কত হবে, আই প্যারালালে মোট তড়িৎ চালক বল বাই মোট রোধ আর প্লাস r/n। তাহলে একটু সিম্পলিফাই করে নিলে কি পাবো, এন আর প্লাস আর, আর উপরে হয়ে যাচ্ছে এনটা উপরে উঠে এন ই, এটা। এবার হচ্ছে দুটো কেসেই কি হবে তড়িৎ প্রবাহটা সমান হবে, এখানে যা পেলাম সেইটা দুটো কেসেই সমান হবে, মানে আই এস সমান আইপি, তড়িৎ প্রবাহটা সমান হবে। কোন কন্ডিশনে হবে দেখা যাক, তাহলে এন ই বাই আর প্লাস এন আর, আর এখানে লিখছি এন ই বাই এন আর প্লাস আর। তাহলে বোথ সাইড এন এন ক্যান্সেল, তাহলে এদিকে হয়ে যাচ্ছে আর প্লাস এন আর, আর এদিকে হয়ে যাচ্ছে এন আর প্লাস আর। বা এন আর মাইনাস আর সমান এন আর মাইনাস আর, বা এখান থেকে আর কমন নিলে এন মাইনাস ওয়ান, আর এখান থেকে আর কমন নিলে এন মাইনাস ওয়ান। তাহলে দেখো এই সমীকরণে যদি আমরা এন সমান ওয়ান বসাই, মানে কেবলমাত্র একটি মাত্র কোষের ক্ষেত্রে, তাহলে রিলেশন কি পাবো, একটি মাত্র যদি কোষ হয়, দেখতে পাচ্ছ একটি মাত্র কোষের ক্ষেত্রে যদি এন সমান ওয়ান হয় তাহলে কি আসবে না ক্যাপিটাল আর সমান স্মল আর হবে একটি মাত্র কোষের ক্ষেত্রে। আর যদি একাধিক কোষ থাকে, একের বেশি কোষ থাকে, তাহলেও কি হচ্ছে এন এর ভ্যালু এখানে যাই বসায় না কেন, যেমন ধরো এখানে একটি মাত্র যদি কোষ হয় তাহলে ইকুয়েশনটা কি হবে ই বাই আর প্লাস আর, আর ই বাই আর প্লাস আর, বোথ সাইড সমান হচ্ছে। আবার যদি আমরা এখানে সাপোজ একের বেশি বসাই, নট এক হয়, তাহলেও কি হবে সে একই কন্ডিশনই আসছে, বোথ সাইড থেকে কেটে যাচ্ছে, তখন সেই একই জিনিসটাই আমরা পাচ্ছি। অর্থাৎ একাধিক কোষ থাকুক অথবা একটি কোষ থাকুক, তাহলে কি হবে একাধিক কোষ অথবা কোনো পার্থক্যই কিন্তু থাকছে না। তাহলে এখানে পাবো আর সমান স্মল আর।
এখানটা তো লিখতে হবে। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে স্মল আর সমান ক্যাপিটাল আর। নেক্সট হচ্ছে দুটি তারের পরিবাহী তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ রোধাঙ্কের প্রতিটির অনুপাত 1:3। আচ্ছা, ব্যাসার্ধ আর রোধাঙ্ক এদের মিলে হচ্ছে 3 আর দৈর্ঘ্যেরটা 1। অপেক্ষাকৃত সরু তারের দৈর্ঘ্য 10 তাহলে মোটা যে তারটা আছে তার রোধ কত? 4 তার। তাহলে এখানে যে ফর্মুলাটা ইউজ করতে হবে আর সমান রো ইন্টু L/A, এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যেখানে রোটাকে রোধাঙ্ক বলা হয়, আরটা হচ্ছে বর্তনীর রোধ, এল দৈর্ঘ্য, এ প্রস্থ হচ্ছে। তার অবধি কমপ্লিট। তাহলে ধরো তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান লিখছি পাই আর, যেখানে আর হচ্ছে তারটার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ। এখানে যে অনুপাতগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেওয়া যাক। তাহলে L1 L2 দুটো তার আছে, তাদের যে অনুপাতটা এটা। ব্যাসার্ধের যে অনুপাত দেওয়া আছে সেটাও কত, এবং রোধাঙ্কের যে অনুপাত আছে এটার সাথেই সমান। তাহলে দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্ক এদের যে অনুপাতটা আছে সেটা হচ্ছে 1:3 করে। এবং এখানে অপেক্ষাকৃত সরু তারের রোধ, তাহলে সরু তারটাকে R1 ধরে নেওয়া যেতে পারে। তাহলে সরু তারটাকে R1 ধরে নিচ্ছি, যেটা দেওয়া আছে 10 ওহম। তাহলে মোটা তার মানে R2, সেটা আমাদের বের করতে হবে। তাহলে R1 এর জন্য R1 সমান কি লিখতে পারি, রো 1 ইন্টু L1 বাই পাই R1 স্কোয়ার। একই রকম ভাবে R2 সমান লেখা যাবে রো 2 L2 বাই পাই R2 স্কোয়ার। এদের যখন অনুপাত নেব R1 বা যদি বলি R2 বাই R1, এর যদি অনুপাত করা হয় তাহলে R2 বাই R1 করলে কি আসছে, 1 আসছে রো 2 বাই রো 1 গুণিত L2 বাই L1 আসবে একটা, আর আসবে R1 এর স্কোয়ার বাই R2 স্কোয়ার একটা আসবে, আরেকটা আসবে R2 বাই, আচ্ছা এটাই আসবে, আর তো কিছু থাকছে না। ব্যাস, এবার এদের যদি মান বসানো হয় তাহলে প্রত্যেকের মান বসাও। L1 বাই L2 হয় 1/3, তাহলে L2 বাই L1 নিশ্চয়ই 3। রো 1 বাই রো 2 হয় 1/3, তাহলে রো 2 বাই রো 1 কত হবে, 3। আর R1 আর বাই R2 তো 1/3 হয়, তাহলে তার হোল স্কোয়ার মানে 1/9 হবে। তাহলে কত আসছে, 1 আসছে। এখান থেকে পাচ্ছি 1। তাহলে এর থেকে কি প্রমাণ হচ্ছে, যে R1 সমান R2, এটাই হলো। যেহেতু R2 বাই R1 এটার রেশিওটা কত আসছে 1, তাহলে বলতে পারি R1 সমান R2। তার মানে R1 এর যে রোধ কত ছিল 10 ওহম, তাহলে R2 রোধও কত হবে, 10 ওহমই হবে, অর্থাৎ মোটা তারের যে রোধটা সেটাও 10 ওহম হবে। মোটা তারের রোধটিও 10 ওহম হবে। নেক্সট বলেছে এম ভর কিউ আধানযুক্ত এক প্রোটন ই গতিশক্তি নিয়ে একটি তলের উপর দিয়ে চলছে। যদি তলটির লম্ব দিকে বি মানের চৌম্বক ক্ষেত্র থাকে তাহলে প্রোটনটি যে বৃত্তাকার পথে আবর্তন করে তার ব্যাসার্ধ কত হবে? তাহলে এটা আমাদের মাঝের দাগ। আচ্ছা, যখন একটা কণা, আহিত কণা ভি বেগে বিচুম্বক ক্ষেত্রে আবর্তন করে তখন তার উপর যে ক্রিয়াশীল বলটা হয় সেটা হয় বিকিউভি সাইন থিটা। বিকিউভি বিকিউভি সাইন থিটা। এবার যেহেতু এখানে লম্বভাবে চলছে, লম্বভাবে চললে এটা বিকিউভি, কারণ সাইন 91। তাহলে এখানে যে ক্রিয়াশীল বলটা
এফ সমান বি কিউব। আবার এটাও পড়েছি আমরা 11-এ, যদি কোনো একটা কণা বৃত্তপথে আবর্তনের জন্য সেখানে একটা অভিকেন্দ্র বল আসে, সেন্ট্রিপেটাল ফোর্স একটা আসে, যেটার মান হয় mv স্কোয়ার বাই আর। তাহলে এই যে সেন্ট্রিপেটাল ফোর্স আর এটা কি হবে, সমান হবে। তাহলে বি কিউ ভি আর mv স্কোয়ার বাই আর এই দুটো কি হবে, ইকুয়াল হবে। তাহলে বোথ সাইডে ক্যান্সেল করার মতো আছে একটি ভি। তাহলে এখান থেকে পাচ্ছি যে কিউ বি সমান এম ভি বাই আর, বা আর সমান এম ভি বাই বি কিউ, এটা পাওয়া যাচ্ছে। এবার নেক্সট আসছি যে গতিশক্তি। প্রোটনের আচ্ছা, গতিশক্তির ফর্মুলা ই সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে বলো ভি স্কোয়ার সমান কি লেখা যাবে, ভি স্কোয়ার সমান লেখা যাবে 2e বাই এম, বা ভি সমান এখান থেকে লিখতে পারি √2e বাই এম। এবার আর সমান হয় কি এম ভি বাই বি কিউ, তাহলে এখানে বসাও এম বাই বি কিউ যেমন আছে লেখা হলো, ভি এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে 2e বাই এম, তাহলে √2e বাই এম। এবার এই এমটাকে এর ভিতরে প্রবেশ করালে সেটা স্কোয়ার হয়ে প্রবেশ করবে, তাহলে 2e এম স্কোয়ার হয়ে গেল, আর নিচে একটা এম আছে, আর এখানে বাইরে পড়ে থাকলো 1 বাই বি কিউ। তাহলে এইখান থেকে একটা এম ক্যান্সেল দিলে এখানে পড়ে থাকছে √2m e বাই কিউ বি বা বি কিউ। তাহলে ব্যাসার্ধের যে ইকুয়েশনটা পাওয়া গেল আর সমান, তাহলে কি পাওয়া গেল না √2me বাই কিউ বি, √2me বাই কিউ বি। তাহলে এই অপশনটা আমাদের দেখো কোথায় আছে, √2me বাই কিউ বি। তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট আসছে একটা দণ্ডচুম্বক। একটা দণ্ডচুম্বকের চুম্বকন মাত্রা দেওয়া আছে, চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ দেওয়া আছে, তাহলে দণ্ডচুম্বকটির চুম্বক ভ্রামক কত হবে। নেক্সট হচ্ছে 6 দাগ। তাহলে চুম্বকন মাত্রা এম সমান দেওয়া আছে কত না 5 × 10⁴ অ্যাম্পিয়ার মিটার ইনভার্স এর একক হয়ে থাকে। এল দেওয়া আছে 12 সেন্টিমিটার। এবার 12 সেন্টিমিটার সমান আমরা লিখতে পারি 0.12 মিটার। এরিয়া দেওয়া আছে 1 সেমি স্কোয়ার, সেটা সমান লেখা যেতে পারে 100 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 10⁻², করলে মিটার হচ্ছে তার স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 × 10⁻⁴ মিটার স্কোয়ার। তাহলে এত মিটার স্কোয়ার। এবার হচ্ছে এখানে চুম্বকের যে আয়তন, চুম্বকের আয়তন হচ্ছে ভি ধরে নাও, চুম্বকের আয়তন, চুম্বকের আয়তন ভি সমান কি হয়, প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ গুণিত চুম্বক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য তার গুণফলকেই আয়তন বলা হয়। তাহলে প্রস্থচ্ছেদ এ ইন্টু চুম্বক দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে ভি সমান এ এল। এবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত আছে 1 × 10⁻⁴, আর দৈর্ঘ্য আছে 0.12। তাহলে এটা গুণ করলে আমরা কত পাবো, এটা গুণ করলে আসছে 1.2 × 10⁻⁵ ঘনমিটার, মিটার কিউব, এটা আসছে। এবার আমাদের নির্ণয় করতে হবে চুম্বক ভ্রামক। তাহলে চুম্বক ভ্রামকের ফর্মুলা কি আছে না চুম্বক ভ্রামক পিএম দিয়ে প্রকাশ করতে হবে। চুম্বক ভ্রামক এটা সমান কি লেখা যেতে পারে, এম গুণিত ভি, মানে চুম্বকন মাত্রা গুণিত আয়তন। চুম্বক ভ্রামক সমান চুম্বকন মাত্রা গুণিত আয়তন। চুম্বকন মাত্রা কত ছিল, চুম্বকন মাত্রা ছিল 5 × 10⁴ ইন্টু
এটা হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻5। তাহলে বলো 12×5=60, তাহলে 6.0 ইন্টু আসছে 10⁻⁻1, মানে কি 6/10, মানে কত হচ্ছে 0.6 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। তাহলে এখানে চুম্বক ভ্রামকের যে অ্যান্সারটা হবে 0.6 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। নেক্সট বলেছে এলসিআর শ্রেণী সমবায় রাখা একটি এসি বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক দেওয়া আছে। যদি বর্তনীতে প্রাথমিক মানের 4 গুণ করা হয় ধারকের মানটা, তাহলে অনুনাদি কম্পাঙ্ক কত হবে? তাহলে এটা আমাদের কত দাগ হবে এখন? 7-এর দাগ। তাহলে অনুনাদি কম্পাঙ্কের যে সূত্রটা আছে, কম্পাঙ্ক সমান কি হয় 1/2π√LC, এটা লেখা হয়। তাহলে এখানে প্রথমে যে ধারকটা ছিল সেটা যদি সি মানে থাকে, পরের যে ধারকটা হলো সেটা কি হয়ে গেল আগের 4 গুণ, আর এলটা তো একই থাকছে। তাহলে এখন যে অনুনাদি কম্পাঙ্কটা হবে এফ ড্যাশ, সেটা কি হয়ে যাবে 1/2π√L ইন্টু সি এর জায়গায় কত বসাবো? পরিবর্তিত ধারক 4C। তাহলে এটা করলে কত আসছে? এটা করলে আসছে এফ ড্যাশ সমান, এটা হয়ে যাচ্ছে 4LC, আর 4 করলে 2 আসছে বাইরে, তাহলে 1/2 একটা বাইরে আসছে, 2π ইন্টু √LC হচ্ছে। এবার দেখো 1/2π ইন্টু √LC মানে কি হয়ে থাকে? এটা মানে হয়ে থাকে এফ। তাহলে এটা সমান বলতে পারি, তাহলে একটা হাফ বাইরে থাকছে, আর এইখান থেকে এইটা যেটা, এটা মানেই তো এফ হয়। তাহলে এটা তাহলে হাফ ইন্টু এফ। তাহলে এফ ড্যাশ সমান, অর্থাৎ অনুনাদি পরিবর্তিত যে অনুনাদি কম্পাঙ্ক সেটা পূর্বের যে অনুনাদি কম্পাঙ্ক তার কত হয়ে যাচ্ছে? হাফ। তাহলে এটার অ্যান্সার আমরা কত বলবো? হাফে। নেক্সট হচ্ছে ই সমান ই0 সাইন ওমেগা টি প্লাস, যা হোক এটা দেওয়া আছে, একটা সমীকরণ দেওয়া আছে ই সমান 8√2 সাইন ওমেগা টি প্লাস 6√2 কস ওমেগা টি, তড়িৎচালক বলের বর্গমাধ্য গড় মান কত? চল তাহলে বের করে নেওয়া যাক। 8-এর দাগ। আচ্ছা, এটা জানার আগে আমাকে একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলা হচ্ছে, ধরো যদি হয় এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এটা সমান যদি হয়ে থাকে আর সাইন থিটা প্লাস ফাই, যেখানে যেখানে আটটা কি হয়ে থাকে? আটটা হয়ে থাকে √a² প্লাস b²। এবার এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখে নেওয়া যায়। ই সমান দেওয়া আছে 8√2 সাইন ওমেগা টি প্লাস 6√2 কস ওমেগা টি, এটা দেওয়া আছে। তাহলে এটার সাথে কম্পেয়ার করো এ সাইন থিটা এরকম। তাহলে যদি এখানে তুলনা করা হয় এটার সাথে এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এ সাইন থিটা প্লাস বি কস থিটা, তাহলে এর সোজাসুজি কি আছে? এর সোজাসুজি কি আছে? এর বি এর সোজাসুজি কি আছে? 6√2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিস্তারটা পাবো, বিস্তার ই নট বের করানোর ফর্মুলা কি? তাহলে লব্ধিটা কি হয়ে যাবে? ই1 সাইন ওমেগা টি ই2 সাইন ওমেগা টি যদি হয়ে যায়, তাহলে লব্ধি বের করানোর ফর্মুলা, এই যে লব্ধি বের করানোর ফর্মুলা √a² প্লাস b², মানে হচ্ছে 8√2 তা স্কোয়ার প্লাস 6√2 তা স্কোয়ার, এটা করলেই হবে। তাহলে এটা করলে আসছে 8×8 64 আর 2, 64 2 36 ইন্টু 2, তাহলে এটা করলে আসছে 64 ইন্টু 2 মানে 128, আর 36 দুগুণে হয় 72। তাহলে এই দুটো আবার যোগ করলে হয়ে যাচ্ছে 200। এবার 200কে আমরা কিরকম লিখতে পারি? 100 গুণিত 2, 100 বর্গমূল 10 মানে 10√2 লেখা যাবে, তাহলে 10√2 ভোল্ট। এবার আমাদের এখানে চেয়েছে কি না, চেয়েছে বর্গমাধ্য গড় মান, তড়িৎচালক বলের বর্গমাধ্য গড় মান, মানে আরএমএস ভ্যালু চেয়েছে। তাহলে ই আরএমএস সমান কি লেখা হয়? ই আরএমএস সমান লেখা হয় 0/√2।
তাহলে এখানে ই নট কত এসছে, ই নট এসছে 10√2 বাই √2, তাহলে √2 ক্যান্সেল, তাহলে আরএমএস ভ্যালু কত হবে 10 ভোল্ট। তাহলে এটাই আমাদের জিজ্ঞেস করেছিল, তাহলে এটার অ্যান্সার আমরা কত দাগ দেবো, 10 ভোল্ট। নেক্সট বলেছে আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে একটি ইলেকট্রন কততে ঘুরছে, 1 সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করছে, কেন্দ্রে চুম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে বলো, যদি বৃত্তাকার কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্রের প্রাবল্যের ফর্মুলা কি আমরা জানি না, বৃত্তাকার কুণ্ডলীতে এটা আমাদের কত দাগ হবে, 9 দাগ। তাহলে বৃত্তাকার কুণ্ডলীতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের ফর্মুলা আমরা জানি, বি সমান মিউ নট আই বাই 2r লেখা হয়ে থাকে। এটা বৃত্তাকার কুণ্ডলী চুম্বক ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা। এবার আমরা কি জানি, কিউ সমান এনই, এটা আমরা শিখেছি, কিউ সমান এনই লেখা হয়। আবার আই সমান কি লেখা হয়, কিউ সমান আইটি, আই সমান হচ্ছে কিউ বাই টি, এটা লেখা হয় থাকে, মানে মোট আধান বাই সমান। তাহলে এখানে কিউ সমান আমরা বসাতে পারি কি, এনই বাই টি। এবার এখানে বলেছে 1 সেকেন্ডে যে আবর্তন করছে, তাহলে এখানে টি এর ভ্যালু কত, টি সমান যদি 1 বসাই, তাহলে আই সমান কি আসছে, আই সমান আসছে এন। কারণ এখানে প্রশ্নে দেখো বলে দেওয়া আছে যে, কোথায় গেল এটা, যে ইলেকট্রনটি 1 সেকেন্ডে n সংখ্যক বার আবর্তন করছে, তাহলে টি এর জায়গায় 1 বসালে আই সমান কি হচ্ছে এন, তাহলে এইখানে যদি বসাই এই ফর্মুলায়, তাহলে বি সমান কি বসা লিখবো, মিউ নট আই এর জায়গায় বসালাম এনই বাই 2r। তাহলে এইটাই হয়ে গেল আমাদের চুম্বক ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, মিউ নট এনই বাই 2r। তাহলে কোন অপশনটা এখানে হবে, মিউ নট এনই বাই 2r, অপশন বি হবে এটার সঠিক উত্তর। তারপর নেক্সট আছে, যে তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে সবচেয়ে কম কার, এখানে দেওয়া আছে এক্স রশ্মি, গামা রশ্মি, এটা। তাহলে আমি বলছি যে সবচেয়ে বেশি কার, তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে রেডিও তরঙ্গ, তাহলে সবচেয়ে বেশি রেডিও তরঙ্গ, তারপরে মাইক্রো তরঙ্গ, তারপরে বেশি ইনফ্রারেড, তারপরে বেশি দৃশ্যমান, তারপরে অতিবেগুনি রশ্মি, তারপরে এক্স রশ্মি, তারপরে আছে আমাদের গামা রশ্মি। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি কে, এটা হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, সবচেয়ে কম কে, এটা সবচেয়ে কম। তাহলে গামা রশ্মির হচ্ছে এদের মধ্যে সবচেয়ে কম, তাহলে এখানে বলছে তড়িৎচুম্বকীয় বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার, তাহলে গামা রশ্মি। নেক্সট সেকশন বি, সেকশন বিতে দেখো যে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল কোনো আহিত কণার শক্তি ধ্রুবক এবং কোনো আহিত কণার উপর চুম্বক ক্ষেত্র দ্বারা কৃতকার্য হচ্ছে 0। তাহলে এখানে আমাদের প্রথমে বলেছে সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার শক্তির ধ্রুবক, তাহলে যখন কোনো একটা কণা, আহিত কণা চুম্বক ক্ষেত্রে গতিশীল থাকে, তখন তার ফর্মুলা হয় তার উপর ক্রিয়াশীল বল এফ সমান কিউ ইন্টু ভি ক্রস, এটা। এবং এই বলটা কার ডিরেকশন বরাবর থাকে, না গতির সঙ্গে লম্ব হয়, তাহলে এই বলটা গতির সঙ্গেও লম্ব হয়, এই বলটা চুম্বক ক্ষেত্রের সাথেও লম্ব হয়, কারণ যাদের সাথে ক্রস থাকে তাদের সাথে লম্ব হয়। তাহলে এখান থেকে যদি এবার কৃতকার্য দেখি, আর আমরা কি জানি যে বল যদি গতির দিকের সাথে পারপেন্ডিকুলার হয়ে যায় তাহলে কৃতকার্য হয় না, কারণ আমরা পড়েছি কি ডাব্লু সমান এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তাহলে এবার যদি থিটাটা 90 হয়ে যায়, তাহলে এফ এস কস 90-র ভ্যালু 0 হয়, তাহলে কৃতকার্যটা তখন কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে সেই হিসাবে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি কি এ আর আর উভয় সঠিক, এবং তাহলে এ আর আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ভাগ। তাহলে এটার জন্য এটা 11 নম্বর প্রশ্নের সঠিক।
নেক্সট আছে হচ্ছে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র যদি শূন্য হয় ওই বিন্দুতে বিভব কি শূন্য হবে? তাহলে তড়িৎ ক্ষেত্র যদি শূন্য হয় তাহলে ই সমান আমরা কি পড়েছি? ই সমান মাইনাস ডিভিডিএক্স, এটা পড়েছি। তাহলে কোনো অঞ্চলে যদি তড়িৎ ক্ষেত্রটা শূন্য হয় তাহলে এটা যদি জিরো হয়ে যায়, ইটা যদি জিরো হয়ে যায়, তাহলে মাইনাস ডিভিডিএক্স সমান জিরো। আর কারো ডেরিভেটিভ যদি জিরো হয়ে যায় তাহলে ভিটা কি হয়ে যায়? ধ্রুবক, কনস্ট্যান্ট। অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে যে ভিটা কি শূন্য হতেও পারে নাও হতে পারে, কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে না? শূন্য হতে পারে নাও হতে পারে। এবং এটা কি তড়িৎ ক্ষেত্রটা অবশ্যই কি বিভবের ঋণাত্মক নতিমাত্রা, এটাকে নতিমাত্রা বলে বিভবের, তার নেগেটিভ, তাহলে নতিমাত্রার সমান। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলবো? 12 ক্ষেত্রে আমাদের কি হবে না, প্রথমেরটা তো ভুল, কারণ এটা শূন্য হতেও পারে না হতে পারে, কারণ ভিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, তাহলে সেটা শূন্যও হতে পারে, মানে যা খুশি ভ্যালু থাকতে পারবে, একটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে মানে শূন্য হবে কোনো গ্যারান্টি। আর এটা তো অবশ্যই ঠিক, তাহলে প্রথমেরটা ঠিক, মানে প্রথমেরটা ভুল আর দ্বিতীয়টা সঠিক, তাহলে ডিটা হবে এটা সঠিক উত্তর, তাহলে এটা হবে 12টা। নেক্সট 13টা। 13 দাগেরটা দেখেছো যে কতগুলো ধারকের প্লেট দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি করব? তিনটে আছে, তাহলে এই মাঝখানেরটা ধারক হিসেবে বিবেচিত হবে না, তাহলে এই দুটো প্লেট আর এই দুটো প্লেটের জন্য পাবে। তাহলে এটা হচ্ছে C1, এটা ধরো C2, এটা হবে না, এটার জন্য কিছু পাবে না। তাহলে C1 আর C2 হলে C1 প্লাস C2 প্যারালাল আছে, C সমান, তাহলে C1 সমান কি লেখা হয়? এপসাইলন নট আলফা বাই ডি প্লাস এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে টোটাল কত হয়ে গেল? 2 এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এটার অ্যান্সার কত হবে? অপশন ডি। নেক্সট একটা দেওয়া আছে ব্যাটারি। তাহলে বলো ব্যাটারির এই প্রান্তটা এখানে যাচ্ছে, মানে এটাও 6, এখানে যাচ্ছে এটাও 6, আবার এখান থেকে এটা কত? এই প্রান্তটা আমি বলছি 6 আর এটা 0 ধরছি, তাহলে এটা 0 প্রান্ত। তাহলে এবার এটাকে যদি একটু এঁকে নেওয়া যায়, তাহলে দুটো পয়েন্ট আছে, একটা আছে 6, একটা আছে 0। তাহলে বলো 6 আর এটা ধরে নিচ্ছি এক্স পয়েন্ট, এখানে কোথাও একটা এক্স পয়েন্ট। তাহলে 6 আর এক্স এর মধ্যে কতগুলো আছে? 6 আর এক্স এর মধ্যে দেখতে পাচ্ছ দুটোর আছে, কি হিসেবে আছে না সমান্তরাল। তাহলে এখানে একটা দিলাম, সমান্তরাল আছে, এটা কত 2 ওহম আর এটা হচ্ছে 6 ওহম, এটা 6 ভোল্ট, এটা 0 ভোল্ট। আবার এদিকে যদি দেখো 6 আর এই যে শূন্য প্রান্ত, এদের মধ্যে একটা আছে কত ওহম? 3 ওহম। তাহলে 6 আর এই যে শূন্য প্রান্ত এদের মধ্যে আছে একটা কত ওহম? 3 ওহম। এদিকে আরেকটা কার কার মধ্যে আছে? এক্স আর শূন্যের মধ্যে। দেখো এক্স আর শূন্যের মধ্যে, তাহলে এক্স আর শূন্যের মধ্যে একটা রোধ আছে, এক্স আর 0, এটা কত? 1.5। তাহলে আঁকা কমপ্লিট। তাহলে এই রোধ সব আঁকা কমপ্লিট, এটাও কমপ্লিট। তাহলে এখানে 2 আর 6 এর প্যারালাল করলে কত আসছে? 2 প্যারালাল 6, তাহলে 2 6 12, 2 গুণিত 6 বাই 2 প্লাস 6, তাহলে কত হচ্ছে? 12/8। এখান থেকে পাচ্ছি 12/8, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 3 12, 4 2 8, এখান থেকে পাচ্ছি 3 2। সেই 3 2 এর সাথে কত? 1.5, 1.5 মানে কত? 1.5 মানেও 3 2 বোঝায়, তাহলে 3 2 আর 3 2 কি আছে? সিরিজে আছে, 1.5 মানেও হচ্ছে 3 2। তাহলে এই দুজন মিলে কত হচ্ছে? 6/2, মানে কত হয়ে গেল? 3 ওহম। তাহলে সেই 3 ওহমের সাথে এই 3 ওহম কি আছে? প্যারালাল আছে, 3 এর সাথে 3 প্যারালাল আছে, তাহলে 3 গুণিত 3/3 প্লাস 3, তাহলে 3 3 9/6 কত হবে?
তিন তিনে 9, 3 দুগুণে 6। তাহলে এখান থেকে পাচ্ছি 1.5 ওহম হচ্ছে গোটা সার্কিটটার তুল্য রোধ। এবার নেক্সট বলেছে কত কারেন্ট যাবে। তাহলে আই সমান কি হয়, ভি বাই আর, ভি কত 6, আর নিচে এটা হচ্ছে 1.5 ওহম তুল্য রোধ। তাহলে এটার জন্য একটা 10 উপরে উঠে গেল, তাহলে এটা 60 হয়ে গেল, 6 10 60, তাহলে 15 4 60, তাহলে 4 ভোল্ট হবে, 4 অ্যাম্পিয়ার, সরি 4 অ্যাম্পিয়ার হবে এটা সঠিক। নেক্সট আছে সমচুম্বক ভ্রামকের দুটি দণ্ড চুম্বক দেওয়া আছে, এই চিত্রের ন্যায় আছে, এদের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে লব্ধি চুম্বক ভ্রামক কত হবে। তাহলে রেজাল্টেন্ট যেটা হবে লব্ধি চুম্বক ভ্রামক, রেজাল্টেন্ট যেটা হবে সেটা হবে এম স্কোয়ার, সমচুম্বক ভ্রামকের দুটি দণ্ড চুম্বক, তাহলে এম স্কোয়ার প্লাস 2m ইন্টু এম ইন্টু cos 60 ভেক্টর চ্যাপ্টারে ছিল এই ফর্মুলাটা, যে দুটো ভেক্টর যদি এ বি ভেক্টর হয় তাহলে তাদের লব্ধি এবং তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তাদের মধ্যে লব্ধি ভেক্টর আর সমান লেখা হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এটা লেখা হতো। তাহলে এখানে কি বলেছে সমচুম্বক ভ্রামক, তাহলে দুজনের এমটা কি সেম, তাহলে এখান থেকে পাবো কত 2m স্কোয়ার প্লাস 2mm গুণ করলে 2m স্কোয়ার ইন্টু cos 60 ভ্যালু, cos 60 ভ্যালু কত হাফ, তাহলে হাফ হাফ ক্যান্সেল, তাহলে 2m স্কোয়ার প্লাস m স্কোয়ার কত হয়ে যাচ্ছে √3m স্কোয়ার। এবার √3টা বাইরে আসলো আর m স্কোয়ারটা হয়ে যাচ্ছে √3, আর m স্কোয়ারের করলে m, তাহলে √3m যেটা হবে সেটাই, তাহলে √3m হবে অপশন বি আমাদের সঠিক। নেক্সট বলেছে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মান কত। তাহলে বলো, একটা আসবে এই ছোট অর্ধবৃত্তের জন্য, এই ছোট অর্ধবৃত্তের জন্য, একটা আসবে বড় অর্ধবৃত্ত। তাহলে ছোট অর্ধবৃত্তটার জন্য কত হবে, ছোট অর্ধবৃত্তের জন্য, ছোট অর্ধবৃত্তের জন্য যেটা আসবে ধরলাম এ ব্যাসার্ধ বিশিষ্টর জন্য একটা আসবে আর বি ব্যাসার্ধ বিশিষ্টর জন্য একটা আসবে। তাহলে এ ব্যাসার্ধ বিশিষ্টর জন্য এমনিতে কি হয়, বৃত্তাকার যদি হতো তাহলে হতো মিউ নট আই বাই 2a, কিন্তু অর্ধবৃত্ত তার জন্য এখানে কি করতে হবে হাফ গুণ করতে হবে, প্লাস এটার ক্ষেত্রে অর্ধবৃত্ত কিন্তু বড়, তাহলে এটার জন্য আসবে কি হাফ গুণিত মিউ নট আই বাই 2b। তাহলে টোটালটা করলে কত হচ্ছে, এখানেও দেখো একটা 1/4 আসছে, এখানে একটা 1/4 আসছে, তাহলে মিউ নট আই বাই 4 বাইরে গেল, আর এখানে থাকছে এ বি বাই এ প্লাস বি, তাহলে অপশন এ হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে কোনো সলিনয়েডে 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হারে প্রবাহ মাত্রা পরিবর্তন হচ্ছে মানে ডিআই, প্রবাহ মাত্রা পরিবর্তন মানে ডিআই, 20 মিলিভোল্ট তড়িৎ চালক বল আবিষ্ট হচ্ছে, সাবেশাঙ্ক কত, সলিনয়েডের সাবেশাঙ্ক। তাহলে এখানে কি লিখবো না এল সমান, আচ্ছা ই সমান আমরা জানি কি মাইনাস এল ডিআই ডিটি, এটা, এবং এখানে এটা কত দেওয়া আছে ইটা 20 মিলিভোল্ট, এটাকে লিখতে পারি 20 ইন্টু 10⁻³ ভোল্ট, এটাকে আমরা লিখতে পারি 20 ইন্টু 10⁻³ ভোল্ট। এবার এই ফর্মুলায় যদি বসিয়ে দিই তাহলে মাইনাসটা আছে ডিরেকশনের জন্য, তাহলে আমরা তো এখানে ভ্যালু চাই, তাহলে ই সমান এটাকে আমরা ধরে নিচ্ছি এল ডিআইডিটি, দরকার তড়িৎ সাবেশাঙ্ক দরকার এল দরকার, তাহলে ই এর ভ্যালু এখানে বসে দিচ্ছি, ই এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু 10⁻³, এল এর ভ্যালু বের করতে হবে ডিআই, ডিআই কত আছে না ডিআই বলে দেওয়া আছে আমাদের ডিআইডিটি, সরি পুরো ডিআইডিটিটাই বলে দেওয়া আছে যে অ্যাম্পিয়ার পার সেকেন্ড মানে কি ডিআইডিটি, কারণ তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার আর ডিটির একক কি সেকেন্ড, তাহলে এটা কি হয়ে যাচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড ইনভার্স হচ্ছে, তাহলে এটা পুরোটা কার মান দেওয়া আছে ডিআইডিটির মান, তাহলে এটা ডিআইডিটির মান দেওয়া আছে, তাহলে ডিআইডিটির মান বসে দিলাম 4, তাহলে এদিকে 5 ক্যান্সেল, তাহলে এল এর ভ্যালু কত আসছে 5 ইন্টু 10⁻³ হেনরি, এবার 10⁻³ মানেই তো মিলি হেনরি, তাহলে 5 মিলি হেনরি বলবো, তাহলে এটা অ্যান্সার হবে 5 মিলি হেনরি। নেক্সট বলেছে একটা সমতলীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ ই সমান 100 কস, এটা দেওয়া আছে, একটি মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে এই যে সমীকরণটা এটাকে কার সাথে তুলনা করব, ই সমান ই নট কস ওমেগা টি, বা এটা বলতে পারি k
কেটি কস কেটি প্লাস মাইনাস ওমেগা এক্স এর সাথে এটা তুলনা করতে হবে। এটা হচ্ছে জেনারেল ফর্ম। একটা সমতলীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে ফর্মুলা সেটা তো এটা ই সমান ই নট কস কেটি প্লাস মাইনাস ওমেগা এক্স, এটা লেখা হয়ে থাকে। এবার এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা সমান কত, তাহলে বলো। এখান থেকে ওমেগা সমান দেখতে পাচ্ছ যে, আচ্ছা এটাকে একটু ঠিক করতে হবে, এটা ওমেগা টি প্লাস কে এক্স করো, ওমেগা টি প্লাস কে এক্স, তাহলে ওমেগার ভ্যালু পাবো 6 × 10⁸। কে এর ভ্যালু কত, 4 রেডিয়ান পার মিটার, রেডিয়ান পার মিটার, আর ওমেগার একক হয় রেডিয়ান পার সেকেন্ড। দুটো পেয়ে গেলাম, ওমেগা বাই কে মোটামুটি হয়ে গেছে। এবার আমরা তরঙ্গের বেগের সূত্র কি জানি না, ভি সমান লেখা হয়ে থাকে ওমেগা বাই কে, এটা জানি। তাহলে ওমেগার ভ্যালু কত, 6 × 10⁸, আর কে এর ভ্যালু কত, 4। তাহলে এটা যখন কাটাকাটি করব তখন আমরা পাবো 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে ভি পেয়ে গেছি। তাহলে আমাকে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে প্রতিসরাঙ্ক মানে কি, প্রতিসরাঙ্ক এন সমান লেখা হয়ে থাকে কি না, আলোর বেগ যা হয় শূন্য স্থানে আলোর বেগ আর অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাতকে আমরা প্রতিসরাঙ্ক বলি। প্রতিসরাঙ্ক, এটাকে বলছি প্রতিসরাঙ্ক। তাহলে মান বসাও 3 × 10⁸, আর অন্য যে কোনো মাধ্যমে বেগ এসছে কত, 1.5 × 10⁸। তাহলে এটা ক্যান্সেল, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত আসবে না, বুঝতে পারছো এই 10টা উপরে উঠবে, তাহলে 30 হয়ে যাবে, 15 দুগুণে 30, অর্থাৎ প্রতিসরাঙ্কটা কত আসছে, 2। তাহলে এখানে দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে, 2। একটি পরিবাহী তারকে 10 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপে বাঁকিয়ে দিয়েছি, তাহলে এর মধ্যে কত তড়িৎ প্রবাহ গেলে চুম্বক ভ্রামক এত সৃষ্টি করবে। তাহলে এখানে কোন ফর্মুলাটা ইউজ করা হবে মনে করো না, এখানে যে ফর্মুলাটা ইউজ করা হবে, এম সমান পরিবাহীর 10 সেমি ব্যাসার্ধে একটা বৃত্তাকার তারে বাঁকানো হলো, এর মধ্যে দিয়ে কত হবে, তাহলে এম সমান আই ইন্টু এ করা হয়ে থাকে, এম সমান আই ইন্টু এ, পাক সংখ্যা বলা থাকলে এন আই এ করতাম, যেখানে এমটা আমরা জানি এম হচ্ছে চৌম্বক ভ্রামক। তাহলে আই এর জায়গায় কি লিখতে পারি, আই ইন্টু এ, এ মানে কি, এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, তার বৃত্তাকার তারটা যেটা তার ক্ষেত্রফলটা। তাহলে পাই আর স্কোয়ার করলে কত পাবো, এখান থেকে 10 সেন্টিমিটার আছে, আর তাহলে এটা মিটারে করতে হবে, 0.1 মিটার, 0.1-এর স্কোয়ার করলে ওটা হয়ে যাচ্ছে 0.01 পাই মিটার স্কোয়ার। এটা চলে আসছে প্রস্থচ্ছেদের, মানে এটা ক্ষেত্রফলটা চলে আসছে বৃত্তাকার লুপটা। তাহলে এখান থেকে মান বসাই, এম এর ভ্যালু দেওয়া আছে, এটা চুম্বক ভ্রামকটা হতে হবে 0.314, এটা সমান আই ইন্টু এ, তাহলে কত প্রবাহ পাঠাবো যাতে হয়ে যাবে 0.01 পাই। তাহলে আই সমান কি হবে, 0.314 বাই 0.01 পাই। পাই মানে কত, 3.14, পাই মানে আবার হয় 3.14, তাহলে এটা করলে আসছে 0.314 বাই পায়ের মান বসাচ্ছি 3.14, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 0.0314। তাহলে এখান থেকে আসবে, এখানে নিচেরটা উপরে উঠলে কাটাকাটি করলে 10 অ্যাম্পিয়ার। তাহলে এটার যে অ্যান্সারটা হবে সেটা হবে কিন্তু 10 অ্যাম্পিয়ার। তাহলে এখানে মেন ফর্মুলাটা চুম্বক ভ্রামক বের করার যে ফর্মুলা ইউজ করলাম সেটা হচ্ছে এম সমান আই। নেক্সট আছে একটা প্রোটনের স্রোত এত মিটার পার সেকেন্ড বেগে এত ডিগ্রি কোণে এত টেসলা সুষম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। প্রোটন যে শঙ্খিলাকার পথে গমন করে তার পিচের নিকটতম মান, এটা আমাদের হবে 20টা। তাহলে প্রোটনের যে বেগ কত আছে, 4 × 10⁵ মিটার পার সেকেন্ড। চুম্বক ক্ষেত্রের সাথে কত কোণে প্রবেশ করেছে, 60 ডিগ্রি কোণে।
তাহলে যে অংশটা চুম্বক ক্ষেত্রের যে অংশটা বেগের দিকে সমান্তরাল, তাহলে বেগের দুটো উপাংশ হবে, যেটা চুম্বক ক্ষেত্রের সাথে প্যারালাল, আরেকটা হবে যেটা চুম্বক ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলার। তাহলে যেটা সমান্তরাল অংশ হবে চুম্বক ক্ষেত্রের দিকে, তাহলে সেটা ভি কস থিটা, যার সাথে অ্যাঙ্গেল করবে, আর যার সাথে করবে না সেটা হচ্ছে ভি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে সমান্তরাল, দুটো চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে সমান্তরাল যে উপাংশটা সেটার মান কত আসছে, 4 × 10⁵ cos 60, cos 60 মানে হাফ, cos 60। তাহলে এখানে পাবো 4 × 10⁵ হাফ। এটা পারপেন্ডিকুলার, তাহলে ভি পারপেন্ডিকুলার কত আসছে, এটাও একই রকম 4 × 10⁵ সাইন 60। সাইন 60-র ভ্যালু কত হয়, সাইন 60-র ভ্যালু হয় √3/2। তাহলে এত ইন্টু √3/2। তাহলে এখান থেকে মান পাবো, 2 কাটলো, 2 2 4, তাহলে এখান থেকে পাবো 2√3 × 10⁵ মিটার পার সেকেন্ড। আর এখান থেকে পেয়ে যাব 2 2 দিয়ে কাটলে 2 × 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে দুটো উপাংশ পেয়ে গেল। নেক্সট হচ্ছে ঘূর্ণনকাল। তাহলে টি সমান কি লেখা হয়, টি সমান লেখা হয় 2πm/কিউব। এটা এবার এখানে প্রত্যেকে যদি মান বসাই, 2π ইন্টু এম এর ভ্যালু কত, 1.67 ইন্টু 10⁻⁻27। নিচে কিউ আধান কত, আধান হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻19 কুলম। আর বি এর ভ্যালু দেওয়া আছে 0.3 টেসলা। তাহলে সবগুলো মান বসিয়ে এটার যে ভ্যালু আসছে মোটামুটি 20.94 ইন্টু 10⁻⁻8 সেকেন্ড মতো। এবার এখানে আমাদেরকে পিচ বের করতে হবে, পিচ। তাহলে পিচকে পি দিয়ে প্রকাশ করছি। তাহলে পিচ হলো কণাটি একবার ঘূর্ণনকালে চুম্বক ক্ষেত্রে সমান্তরাল দিকে, এখানে লিখে দিচ্ছি। পিচ জিনিসটা কি না, একবার ঘূর্ণনকালে চুম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে যে দূরত্ব অতিক্রম করে এটা। তাহলে এখানে যে পিটা সেটা তাহলে কি হবে, সমান্তরাল দিকে দেখতে পাইছো, ভি প্যারালালটা নিতে হবে। তাহলে ভি প্যারালাল ইন্টু টি, কারণ আমরা কি জানি এস সমান ভিটি হয়। আমরা কি পড়েছি, অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণিত, এটা লেখা হয় থাকে অতিক্রান্ত দূরত্ব সমান এস সমান ভিটি। তাহলে সেই ফর্মুলাতে পিচটা কি, একটা দূরত্ব কোন দিকে না সমান্তরাল দিকে, যেটা আবর্তন করবে একবার ঘূর্ণনকালে। তাহলে ঘূর্ণনকালের জন্য যে সময়টা সেটা তো পেয়ে গেছি। তাহলে ভি প্যারালাল উপাংশ কত আছে, ভি প্যারালাল উপাংশ আছে 2 × 10⁵ ইন্টু এদিকে কত 20 ইন্টু 20.94 ইন্টু 10⁻⁻8। তাহলে দেখতে পাচ্ছ 20 × 40, মানে কম করে এটা কাছাকাছি কত আসবে, পিচটার ভ্যালু নিয়ারলি ইকুয়ালস টু আমাদের ধরে নিতে হবে 4 সেন্টিমিটার। এটা যদি হিসাব করা হয় তাহলে 20 × 40 দেখতে পাচ্ছ, তাহলে এটা ওই 4 সেন্টিমিটারের কাছাকাছি আসে যে অ্যান্সারটা হবে পিচ। তাহলে এখানে যে পিচের ভ্যালুগুলো আছে দেখো, 1 সেমি, 2 সেমি, 8 সেমি। 8 সেমি তো কোনোভাবেই হবে না, তাহলে 4 সেমি দিয়ে একটাই অপশন আছে, তাহলে এটাই দাগিয়ে আসতে হবে। নেক্সট হচ্ছে এলসিআর সার্কিটের দেওয়া আছে, রোধ দেওয়া আছে, এল দেওয়া আছে, সি দেওয়া আছে, প্রতিরোধ মানে ইম্পিডেন্স বের করতে হবে। তাহলে প্রথমে এর ইম্পিডেন্সটা বের করে নেওয়া যাক। তাহলে এটা আমাদের কত দাগ হবে না, 21-এর দাগ, 21-এর দাগ। তাহলে আর দেওয়া আছে 400 ওহম, এল দেওয়া আছে 100 মিলি হেনরি, এটাকে হেনরিতে কনভার্ট করে নাও, 100 ×
10⁻³ হেনরি। আর এদিকে ধারকত্ব দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড, যেটা সমান আমরা বলতে পারি 1 × 10⁻⁶ ফ্যারাড। আর ভোল্টেজের উৎস ভি সমান দেওয়া আছে 25 সাইন 2000 ভোল্ট, এত দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি তুলনা করা হয়, এটাকে কার সাথে তুলনা করব, V0 সাইন ওমেগা টি, এটার সাথে তুলনা করব। তাহলে এটা হচ্ছে শীর্ষ মান, এটা ওমেগার ভ্যালু। তাহলে শীর্ষ মান V0 সমান কত, 25 ভোল্ট। ওমেগার ভ্যালু কত, 2000 রেডিয়ান পার সেকেন্ড। এবার এখানে আমাদেরকে প্রতিরোধ বের করতে বলেছে। প্রতিরোধের ফর্মুলা হচ্ছে এলসিআর সার্কিটে জেড সমান লেখা হয় R² প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার। করেছি এরকম টাইপের অঙ্ক, মক টেস্ট সিরিজ যেটা আমরা চালু করেছি ওখানে করেছি। তাহলে এরকম R² ভ্যালু আমরা জানি, R² ভ্যালু দেওয়া আছে, তাহলে এখানে 400² লিখে দিতে পারি। তাহলে আমাদের আগে বের করে নিতে হবে XL আর XC। তাহলে XL মানে হয়ে থাকে আবেশকীয় প্রতিঘাত, যেটা সমান ওমেগা এল লেখা হয়। তাহলে 2000 ইন্টু এল এর ভ্যালু কত আছে দেখো, 100 × 10⁻³ এটা। আর XC মানে আবার লেখা হয় 1/ωc। তাহলে 1/ওমেগার ভ্যালু কত, 2000 ইন্টু সি এর ভ্যালু কত, 1 × 10⁻⁶। তাহলে এটার কত আসছে, এটার কত আসছে না, এটা করলে আসবে XL এর ভ্যালু আসবে 200 ওহম। যেহেতু এগুলো প্রতিঘাত, তাহলে এদের কি হবে, মানে এককটা রোধের সাথে সমান হবে, এরা বাধা প্রদান করে যেহেতু। আর এটা আসছে আমাদের XC-র ভ্যালু 500, ব্যাস এখানে বসিয়ে দাও। তাহলে XL এসছে 200, XC এসছে 500। তাহলে বিয়োগ করলে 300, তাহলে 400² প্লাস হচ্ছে 300², তাহলে 900 আর 1600 2500। এখান থেকে পেয়ে যাচ্ছি 2500, আর 2500 মানেই তো 500। তাহলে প্রতিরোধ যেটা পাবো, মানে জেডের ভ্যালু বা প্রতিরোধ, সেটা হবে কত, 500। তাহলে দেখো কোন অপশনটা হবে না, অপশন ডি হবে আমাদের সঠিক। তাহলে 21-এর দাগ কমপ্লিট। 22-এর দাগে চলে আসো, বর্তনীর প্রবাহ মাত্রা শীর্ষমান। এটা তো অনেক ইজি। প্রবাহ মাত্রা শীর্ষমান I0 সমান আমরা লিখে থাকি কি, V0/Z। তাহলে V0 কত পেয়েছিলাম, এই যে V0 তো এখান থেকে দেখে বলে দেওয়া যাবে, কোথায় গেল, এখানে। এটা V0 সাইন ওমেগা টি। তাহলে V0 কত ছিল, 25। আর ইম্পিডেন্স জেড কত পেলাম, 500 পেলাম। তাহলে কাটাকাটি করলে কত হবে, 5 × 5 = 25, 100। আর এটা মানে হয়ে গেল 0.05, তবেই তো 5-এর 100 হচ্ছে। তাহলে কারেন্টটা হবে 0.05 অ্যাম্পিয়ার। তাহলে এটাও আমাদের হয়ে গেল। নেক্সট আছে ভোল্টেজ আর প্রবাহ মাত্রার মধ্যে দশা পার্থক্য। তাহলে এই যে এলসিআর সার্কিটে দশা পার্থক্য বের করানোর যে ফর্মুলা, সেটা কি, ট্যান ফাই সমান কি লেখা হয়ে থাকে, ট্যান ফাই সমান লেখা হয়ে থাকে XL মাইনাস XC বাই আর। এগুলো মুখস্থ রাখতে হবে ফর্মুলাগুলো। তাহলে ট্যান ফাই সমান XL মাইনাস XC বাই আর। তাহলে এটা সমান কত লিখবো, 200 পেয়েছিলাম, XL এর ভ্যালু 200 পেয়েছিলাম, XC এর ভ্যালু পেয়েছিলাম 500, আর আর এর ভ্যালু তো 400 বলে দেওয়া আছে। তাহলে এটা বিয়োগ করলে কত আছে, 200 থেকে 500 300, 300/400 মানে হচ্ছে -3/4। তাহলে -3/4 কত আসছে আমাদের ট্যান ফাই এর ভ্যালু। তাহলে এখান থেকে বলতে পারি যে দশা পার্থক্য যেটা হবে, তাহলে আমরা ভ্যালুটা নিব শুধু, তাহলে ভ্যালুটা কত হবে, 3/4। নেক্সট বলছে বর্তনীর ক্ষমতা গুণক। ক্ষমতা গুণকে cos থিটা, cos থিটা সমান কি লেখা হয়ে থাকে, R/Z। এবার আর এর ভ্যালু জানো 400, আর জেড এর ভ্যালু কত হয়, জেড এর ভ্যালু পেয়েছি 500, কেটে গেল 4/5, 4/5 মানে 5×8 = 40, মানে 0.8। তাহলে ক্ষমতা গুণক কত হবে, 0.8। এবার আসছি বর্তনীর ব্যয়িত ক্ষমতা। বর্তনীর যে ব্যয়িত ক্ষমতা, সেটা সমান কি লেখা হয়, বর্তনীর ব্যয়িত ক্ষমতা লেখা হয় যে P সমান VRMS IRMS আর cos ফাই। ফাইটা হচ্ছে দশা পার্থক্য, ফাই cos ফাই, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখান থেকে কি কি লেখা যাবে, VRMS মানে কি, V0/√2, IRMS মানে কি, I0/√2, আর cos ফাই তার ভ্যালু আছে। তাহলে এগুলো সবগুলোর মান যদি বসাই, কত আসবে আমাদের,
তাহলে কস পাইয়ের ভ্যালু আমরা পেয়েছি কত, এটা পেয়েছি 0.8, এটা কস থিটাও বলতে পারো, ইন্টু ক্ষমতা গুণকের কস থিটা, সরি এটা একটু মুছে দিই, কস থিটা বলতে পারো, ক্ষমতা গুণক তো কস থিটা। ভি নট মানে 25, বাই √2। আই নট মানে কত পেয়েছি, আই নট মানে পেয়েছিলাম 0.05 বাই √2 ইন্টু কস থিটার ভ্যালু 0.8। তাহলে সবগুলো যখন গুণ করবো তাহলে কত পাবো আমরা এখান থেকে, তাহলে √2 মিলে 2 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 100 আসছে, 100 আর এখানে 5, এটা গুণ করলে হয়ে যাবে টোটালটা 0.5 ওয়াট। এটা ভুল আছে, এটা হবে একটা শূন্য কম, 0.5 ওয়াট হবে এটার অ্যান্সার। এখানে 0.7 আছে, 0.9 আছে, 1.2 আছে, তাহলে এখানে অপশনটা একটু তোমরা কারেকশন করে নেবে, এটা একটা জিরো হবে, 0.5 ওয়াট। নেক্সট দেখো ওহমের সূত্র দিয়ে কিছু প্রবলেম আছে। তাহলে প্রথমে বলেছে যে ভি প্রপোর্শনাল টু আই, ভি বাই আই সমান আর, আর সমান রো ইন্টু এল, এল বাই এ এবং দেওয়া আছে, তো রোধের মাত্রা কত হবে। তাহলে রোধের মাত্রা বের করতে গেলে আর সমান কি লিখতে হয়, ভি বাই আই। তাহলে 26 একটা করা যায়, 26। ওহমস ল কি বলছে যে আর সমান ভি বাই আই। আবার একটা ধনাত্মক আধান বা কিউ আধানকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে যে কার্য করতে হয় তাকে আমরা আবার তড়িৎ বিভব বলে থাকি। একক ধনাত্মক আধানকে এক স্থান থেকে আরেক স্থানে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে ভি সমান তড়িৎ বিভব ভি সমান কি লিখা হয়ে থাকে, ডাব্লিউ বাই কিউ। এবার কৃতকার্যের মাত্রা আমরা জানি, কার্য সমান কি হয়, বল গুণিত সরণ, মানে কি ml² টি টু দি পাওয়ার -2, এটা হয়ে যায় কার্যের মাত্রা। আধানের মাত্রা আমরা জানি আইটি হয়ে থাকে। এবার এইখানের অঙ্কের ক্ষেত্রে আধানের মাত্রা আই, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, আবার তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয়ে থাকে, অ্যাম্পিয়ার, তাই জন্য আইটাকে এখানে কি দিয়ে রিপ্লেস করবো, এ দিয়ে, ml²টি টু দি পাওয়ার -2, আইটাকে রিপ্লেস করবো অ্যাম্পিয়ার, ওর ইউনিট দিয়ে, প্রবাহ মাত্রার ইউনিট দিয়ে, তাই এটি লিখলাম। তাই এটা সমান আমরা লিখবো কি ml², টিটা উপরে উঠলে -3, আর এটা হয়ে যাচ্ছে কত, a⁻1। তাহলে এটা কার মাত্রা পেয়ে গেলাম, ভি এর মাত্রা। চলো এখানে বসিয়ে দিই, তাহলে ভি এর মাত্রা এখানে বসিয়ে দিচ্ছি, ml² টি টু দি পাওয়ার -3 a⁻1। আবার আই, এখানেও প্রবাহ মাত্রার জায়গায় ইউজ করবো কি, অ্যাম্পিয়ার, তার এককটা। তাহলে এটা বসালে কত আসছে, এই এটা উপরে উঠলে আবার একটা -1 পাবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে ml² টি টু দি পাওয়ার -3, আর উপরে একটা -1, আর এই -1 গিয়ে এটাকে -2 করে দিচ্ছে। তাহলে এটা হয়ে গেল আর এর মাত্রা। তাহলে দেখো ml² টি টু দি পাওয়ার -3 a⁻2 কোন অপশানে আছে, ml² টি টু দি পাওয়ার -3 a⁻, তাহলে অপশান বি হবে এটা সঠিক উত্তর। নেক্সট পরেরটা, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 2 ভোল্ট হলে পরিবাহীতে প্রবাহ মাত্রা হয় 1 মাইক্রো অ্যাম্পিয়ার, পরিবাহীর রোধ কত। ইজিলি পারবে, আর সমান ভি বাই আই করে দাও, আর সমান ভি বাই আই। এবার ভি কত, ভি মানে 2 ভোল্ট, আর আই হচ্ছে 1 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে 1 × 10⁻⁶ অ্যাম্পিয়ার বলতে পারি, আর এটা এটা এবার ভোল্ট পার অ্যাম্পিয়ার, তাহলে এটা সমান কত হয়ে গেল, 2 × 10⁶ ওহম। তাহলে কোন অপশানটা বলবো, এটা। পরিবাহী রোধাঙ্ক নির্ভর করে কোনটির উপর, তাহলে পরিবাহী রোধাঙ্ক কিন্তু কোনোটির উপর নির্ভর করে না, কারণ পরিবাহীর যে রোধাঙ্ক সেটা তার নিজস্ব ধর্ম, এটি কোনো বিষয়ের উপর নির্ভর করে না। এটা কিসের উপর নির্ভর করে যদি জিজ্ঞেস করে, তাহলে এটা মনে রাখবে, উপাদানের যে প্রকৃতি, উপাদানের প্রকৃতির উপর ডিপেন্ড করবে, আর ডিপেন্ড করবে তাপমাত্রার উপর, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে। তাহলে তাপমাত্রা,
তাহলে পরিবাহী রোধাঙ্ক এই দুটো বিষয়ের উপর নির্ভর করবে। তাহলে না করবে দৈর্ঘ্যের উপর, না প্রস্থচ্ছেদের উপর, না পরিবাহীর উপর, এগুলো কোনো উপর নয়। পরিবাহীর যে বিভব প্রভেদ বনাম প্রবাহ মাত্রা ভি ভার্সেস আই কার্ভ কিরকম হয়ে থাকে? ভি ভার্সেস আই কার্ভ মাধ্যমিকে পড়েছো যে এরকম হয়ে থাকে, মূলবিন্দুগামী সরলরেখা। আই বনাম ভি লেখচিত্র সেম হয়, মূলবিন্দুগামী সরলরেখা, শুধু নতিটা চেঞ্জ হয়। 1 m দীর্ঘ এত m ব্যাস বিশিষ্ট কোন তারের রোধ এত হলে তারটির উপাদানের রোধাঙ্ক কত হবে? তাহলে আর সমান রো ইন্টু এল বাই এ। তাহলে রোধাঙ্ক রো সমান কি লিখবো? আর এ বাই এল। মেন ফর্মুলা কি? আর সমান রো ইন্টু এল বাই এ। তাহলে রো সমান কি লেখা যাবে? আর এ বাই এল। ব্যাস, এবার মান বসালে কাজ শেষ। মান বসালে এখানে কত হবে? চলো মানটা বসিয়ে নেওয়া যাক। আর এর ভ্যালু 2 ওহম ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা ব্যাস আছে, ব্যাসার্ধ মানে 2 দিয়ে ভাগ করবে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবে। তাহলে এটা আসবে 1.26 ইন্টু 10⁻⁻7 বাই এল, তারটার দৈর্ঘ্য ছিল 1 মিটার। তাহলে এটা কিভাবে পাবে? এখানে লিখে দিচ্ছি ফর্মুলাটা, এটা হচ্ছে পাই আর স্কোয়ার করবে। এবার আর পেতে গেলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা সমান হয়ে যাবে পাই ইন্টু 0.2 ইন্টু 10⁻⁻3 তার স্কোয়ার। পাই আর স্কোয়ার করলে এখান থেকে দিলে তুমি পাবে, পায়ের ভ্যালু বসাবে 3.14, দিলে এখান থেকে আসবে 1.26 ইন্টু 10⁻⁻7 প্রস্থচ্ছেদের ক্ষেত্রে, ওইটাই এখানে বসিয়েছি। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে, এটা যদি এটার সাথে গুণ করা হয় তাহলে আসবে 2.51 ইন্টু 10⁻⁻7। রোধাঙ্কের একক কি হয়? ওহম মিটার। তাহলে 2.51 ইন্টু 10⁻⁻7 একটা অপশনই আছে, তাহলে অপশন সি হবে এটা সঠিক। এবার নেক্সট কিছু বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো আছে। তাহলে প্রথমে দেখো যে তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরুতে আর দূরত্বে অক্ষস্থিত বিন্দুতে ভ্রামক আদর্শ তড়িৎ দ্বিমেরু। তাহলে চলো এখানে বের করে নেওয়া যাক। তাহলে কত দাগে সলিউশন করবো আমরা? 31 দাগ। তাহলে বলো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে রাশিমালা কত হয়? অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে অ্যাক্সিসে না 1/4πε0 2p/r3, আর লম্ব সমদ্বিখণ্ডক বললে p/r3, 2টা থাকে। এবার পিটা মানে জানো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা মানে হচ্ছে দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক। তাহলে এখানে যদি কে দিয়ে রিপ্লেস করা যায় তাহলে কে সমান কি বলা হবে? 4πε0 বলা যাবে। 4πε0, ε0 হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বলা হয়। তাহলে অ্যাক্সিসের ক্ষেত্রে বা অক্ষের উপর কোনো বিন্দু, তাহলে এটার জায়গায় যদি কে মানে 1/k দিয়ে রিপ্লেস করি তাহলে কি হচ্ছে 2p/k/r3। তাহলে অক্ষেস্থ কোনো বিন্দুতে 2p/k/r3। তাহলে দেখে নাও অক্ষস্থিত বিন্দুতে 2p/k/r3, তাহলে এসটা হবে এটার অ্যান্সার। চলো এস 31 এস কততে আছে? অপশন এ তে। তাহলে এটা হলো। নেক্সট, একটা আদর্শ তড়িৎ দ্বিমেরুর জন্য দ্বিমেরু হতে আর দূরত্বে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কি হয়? লম্ব সমদ্বিখণ্ডকের উপর একই রকম ভাবে লম্ব সমদ্বিখণ্ডকের উপর হয় p/r3, মনে রাখবে। তাহলে p/k/r3, তাহলে এটা আমরা বলবো ইউ, মানে এটা হয়ে যাবে আমাদের ডিটা। নেক্সট, দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে, তাহলে যে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা কি হয়? তাহলে চলো যে কোনো বিন্দুতে 32টাও লিখে দিচ্ছি। লম্ব সমদ্বিখণ্ডকের জন্য ই লম্ব সমদ্বিখণ্ডকের জন্য লম্ব সমদ্বিখণ্ডককে ইকুয়েটোরিয়াল বলা হয় থাকে। তার জন্য কত হয়? 1/4πε0 p/r3। অ্যাক্সিসে হলে 2p/r3, আর এটা আর এবার 1/4πε0 কে দিয়ে রিপ্লেস করলে কি হয়ে যাচ্ছে?
বাই কে আর কিউব, এটা লম্ব সমান দ্বিখণ্ডক। এবার 33-এরটাই বলেছে যে কোনো অবস্থান, তাহলে যে কোনো অবস্থান, তাহলে যে কোনো অবস্থানে যদি বের করতে বলে তাহলে তার যে বিভবের ফর্মুলা, এখানে দেখি কি বলেছে বের করতে, যে কোনো স্থানে দ্বিমেরুর যে কোনো স্থান বিন্দুতে তড়িৎ দ্বিমেরু ভ্রামক বিভব, তাহলে ভি সমান কি লেখা হয়, ভি সমান লেখা হয় 1/4πε0। যে কোনো অবস্থান বললে পি কস থিটা, শুধু কস অংশটা থাকে পি কস থিটা বাই আর স্কোয়ার, এটা হচ্ছে যে কোনো অবস্থানের জন্য। এবার 1/4πε0কে কে করে দিলে কি হয়ে যাবে, পি কস থিটা বাই কে আর স্কোয়ার, তাহলে যে কোনো অবস্থান বললে কস থিটা টার্মটা চলে আসে, তাহলে এটা হবে টি, মানে টি মানে হচ্ছে সি। নেক্সট আছে 34, 1 কুলম। 1 কুলম সমান কি লেখা হবে, 1 কুলম সমান আমরা কি জানি, কত দাগ হবে আমাদের, 33, 34 লিখে নেওয়া যায়। কুলম হচ্ছে এসআই একক, আর ইএসইউ মানে স্ট্যাট কুলম, তাহলে 1 কুলম সমান লেখা হয়ে থাকে 3 × 10⁹ ইএসইউ। আবার ইএসইউকে আমরা বলে থাকি স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম এটা বলা হয়ে থাকে। তাহলে 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ। আবার 35-এরটাই কি বলেছে, 35টা বলেছে 1 ইএসইউ বিভব সমান কি লেখা হয়, 1 ইএসইউ, 1 ইএসইউ সমান লেখা হয়ে থাকে 1/300 ভোল্ট, 1/300 ভোল্ট। অর্থাৎ ইএসইউ মানে কি স্ট্যাট ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট সমান 1/300 ভোল্ট। তাহলে চলো এখানে দেখে নিই, তাহলে 3 × 10⁹ ইএসইউ কোনটা হবে, 1 কুলম আনা, তাহলে এটা ডি এর সঠিক বিকল্প হবে 3 × 10⁹ মানে ভি। এবং ইয়েরটা বলেছে 1 ইএসইউ বিভব মানে 1/300, 1/300 কোথায় আছে দেখো, 1/300, 1/300 ভোল্ট, তাহলে বিটা হবে কিউ, বিটা হবে সরি ইটা হবে কিউ, এটা। তাহলে এই গেল আমাদের 90 নম্বর পেজে সলিউশন।